কি, কোনটার কাজকে জিজ্ঞেস করে, এটার ইউজ কোথায় জিজ্ঞেস করে আমরা বলি ইজ ইউজ টু কারেক্ট ডিহাইড্রেশন and electrolyte imbalance in diarrheal diseases। আচ্ছা, তখন এই থেকে দুই চারটা প্রশ্ন আসতে পারে যে ডায়রিয়াতে আমাদের পেডিয়াট্রিক্সে কিভাবে অ্যাসেসমেন্ট করে ডায়রিয়া, কি একটা ক্লাসিফিকেশন আছে, নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, এটা কোথায় ইউজ করা হয়, ঠিক আছে, কোন ডিহাইড্রেশন ইউজ করা হয়, এটা হলো এটার প্রশ্ন এবং অ্যান্সার। তারপরে প্রশ্ন আসে যে এটাকে তুমি যখন স্যালাইন বানাবা, খাবার উপযুক্ত স্যালাইন, তাহলে ডিজলভ করবা কতটুকু পানির মধ্যে, সেটা বলতে হবে। এটা 500 ml মানে আধা লিটার পানির মধ্যে ডিজলভ করার জন্য তৈরি আছে, ঠিক আছে। আগে 1 লিটারে ছিল, এখন আর নাই, এখন ম্যাক্সিমাম হচ্ছে আধা লিটারের মধ্যে। তারপরে দেখে বলবা কোনটা কতটুকুর মধ্যে ডিজলভ করার জন্য। সুতরাং এটা আইডেন্টিফিকেশন হচ্ছে ওআরএস, যখন আমরা পানিতে ডিজলভ করবো সেটা হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। কম্পোজিশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট, অ্যানহাইড্রাস গ্লুকোজ। এই জিনিসগুলো এটা ইউজ কোথায় হয় সেটা বলবা, কিভাবে এটাকে ইউজ করা হয়, ডোজ কোনটার, সাম ডিহাইড্রেশন কতটুকু দিব, তারপরে হচ্ছে নো ডিহাইড্রেশন কতটুকু দিব, একবার ওটস স্যালাইন বানানোর পর আমরা কতক্ষণ রাখতে পারবো, ওটস স্যালাইন এটাকে কি গরম করা যাবে কিনা, ওটস স্যালাইনের সাথে দুধ মিক্স করা যাবে কিনা, ওটস স্যালাইনের মধ্যে চিনি মিক্স করা যাবে কিনা, ওটস স্যালাইনে কোনো ফ্রুট জুস মিক্স করা যাবে কিনা, এগুলো একেবারেই না, ঠিক আছে। ওটস স্যালাইন অ্যাজ ওটস স্যালাইনই থাকবে। এটা 12 ঘন্টা পর্যন্ত একবার তৈরি করে রাখা যাবে, আর এটা ফুটানো যাবে না, ফিডারে খাওয়ানো যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল, এগুলো কোথাও লেখা থাকবে না, কিন্তু এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে, বাবা মা তো করবেই, পরীক্ষার সময় অনেকে প্রশ্ন করে। তো সুতরাং ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট সম্পর্কে এটুকু জানলে চলবে। স্যার, ফিডারে কেন খাওয়াতে নিষেধ করে? ফিডারটা হচ্ছে এগেইনস্ট আমাদের যে রুল সেটার বিরুদ্ধে যায়। 2 নম্বর হচ্ছে ফিডারের যে নিপল ইউজ করা হয়, নিপলের মধ্যে বিসফেনল ফেনল নামে এক ধরনের সাবস্টেন্স থাকে, এটা অ্যালার্জিক সাবস্টেন্স। আর ফিডারে তো তুমি রিকোয়ার্ড অ্যামাউন্ট দিতে পারবে না, কতটুকু কত চামচ লাগবে ওইটা বারবার ওইভাবে দেওয়া যাবে না। আমরা বলি যে রিকোয়ার্ড অ্যামাউন্ট আফটার ইচ মোশন। তো সুতরাং বারবার ফিডারে রেখে কতটুকু খেলে সেটা মেজার করা যাবে না, এই কারণে চামচে খাওয়ানো। 2 নম্বর হচ্ছে ফিডার হচ্ছে টোটালি পেডিয়াট্রিক প্র্যাকটিসে নিষিদ্ধ, একটা নিষিদ্ধ জিনিসকে তো আমরা অ্যালাউ করবো না। 3 নম্বর হচ্ছে ফিডারের যেই নিপল থাকে, নিপলের মধ্যে বিসফেনল নামে একটা কেমিক্যাল সাবস্টেন্স থাকে, সেটা অ্যালার্জি করে পেটে ওষুধ করে অনেক সমস্যা তৈরি করে। 3 নম্বর জিনিস হচ্ছে তাকে পার্টিসিপেটরি হবে না। হ্যাঁ, বাচ্চা অনেক সময় দুর্বল থাকে, তুমি ফিডারে দিলে দেখা যাবে ইসে যেটা হয় ইরিটেটেড থাকে সাম ডিহাইড্রেশন, সেখানে সে নিতেও চাইবে না। এই কারণে আমরা ওইটা প্র্যাকটিস করবো না, ফিডারে দেওয়াই যাবে না। এই কথাগুলোই আসবে না, প্রশ্নগুলো অ্যান্সার করবে, কখনো মুখে থেকে বের করবে না এইসব জিনিস। জিনিস হচ্ছে স্যালাইন কি কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি করতে হয়, কোন ডোজে কোন জায়গায় দিতে হয়, এই পর্যন্ত যাবে। মাঝে মাঝে জিজ্ঞেস করে কতক্ষণ পর্যন্ত রাখা যায়, এটা আমি কিভাবে খাওয়াবো। অনেকে তো যে বাইরে টেস্টি স্যালাইন পাওয়া যায়, ঘরেরটা টেস্টি না, আমি একটু টেস্টি বানাই দিতে পারি, এর মধ্যে একটু জুস দিতে পারি, এর মধ্যে একটু এটা দিতে পারি, এরকম অনেকে জিজ্ঞেস করতে পারে। কিছুই করা যাবে না এটার সাথে, সোজা কথা হলো এটা অ্যাজ ইট ইজ, এটা দিতে হবে। দিস ইজ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল। এখানে কতগুলো পার্টস আছে, একটা হচ্ছে ট্রকার, একটা হচ্ছে ক্যানুলা, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল গার্ড। হ্যাঁ, এটা খুলে দেখানো যাচ্ছে না। ট্রকার যেটা সেটা হচ্ছে হার্ড পার্ট যেটা ভিতরে থাকে, আর ক্যানুলা মনে করবা যেটা সেটা হচ্ছে ক্যানেল যার মধ্যে থাকে, মানে ছিদ্র যেটা থাকে নিডল ক্যানেল, সেটা হচ্ছে ক্যানুলা। আর ট্রকার আর স্টিলেট থাকে ভিতরে। হ্যাঁ, আর এখানে একটা গার্ড থাকে, অ্যাডজাস্টেবল গার্ড। এগুলো দেখে চিনতে হবে আর কি, বোন ম্যারোর যদি থাকে। তাহলে এখানে প্রশ্ন আসবে হচ্ছে বোন ম্যারোর অ্যাসপিরেশনের ইন্ডিকেশন কি কি। এই ইন্ডিকেশনগুলো তোমরা করে নিবা। কোথায় কোথায় করে পেডিয়াট্রিক্সে, কোথায় কোথায় করে। অ্যাডাল্টের সাথে পেডিয়াট্রিক্সের একটু ডিফারেন্স আছে সাইটে, আবার 2 বছর নিচে 2 বছরের উপরে একটু ডিফার করে। এই জায়গাগুলো করে নিবা। ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, কমপ্লিকেশন কি হতে পারে, এই জিনিসগুলো বই থেকে দেখে নিবা। প্রশ্ন এগুলো এখন পড়াইতে গেলে সময় লেগে যাবে, ঠিক আছে। বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল হচ্ছে এটা। তারপরে আসতেছে আমরা লাম্বার পাংচার নিডল। লাম্বার পাংচার নিডল আগে এই জিনিসটাই আমরা ইউজ করতাম, কিন্তু ইদানিং এখন ডিসপোজেবল বের হচ্ছে বলে আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে স্পাইনোপেন নিডল বা লাম্বার পাংচার নিডল। এটা স্টেরাইল হিসাবে আসে, আর এটা যখন আমাদের কাছে ওয়ার্ডে থাকতো এটাকে অটোক্লেভ করে নিতে হতো বা স্টেরাইল করে নিতে হতো, কারণ এটা আমরা সিএনএস এ ঢুকাবো এই কারণে।
এখন তো আমরা ইউজ করি এটার মধ্যে ওই একই রকম যে একটা ট্রকার বা স্টিলেট থাকে এই যে ভিতরে, আর এটার মধ্যে থাকে ক্যানোলা। তাহলে লাম্বার পাংচারের ইন্ডিকেশন কি, সাইট কোথায়, আর কমপ্লিকেশন কি হতে পারে, এই জিনিসগুলো আমরা করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আইভি ক্যানুলা। আইভি ক্যানুলার মধ্যে ওই একই জিনিস, এখানে ভিতরে একটা ট্রকার থাকে ওই স্টিলের যেটা দেখা যাচ্ছে সেটা, আর বাইরে হচ্ছে প্লাস্টিকের যেটা থাকে সেটা হচ্ছে ক্যানুলা। আর এখানে এই যে যেই জিনিসগুলো আছে দেখবা যে এইগুলো ক্যাপগুলোর মধ্যে কালার আছে, এরপরে আমি দেখাবো কালারগুলো। এগুলো দিয়ে কি করে আইভি ইনফিউশন ইনজেকশন গুলো দেয় হচ্ছে আইভি ক্যানুলার মাধ্যমে। এই যে হচ্ছে ডিফারেন্ট সাইজের ক্যানুলা, এবং সাইজগুলো তোমার বিভিন্ন কালার দিয়ে করা থাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে আইভি ক্যানুলা আর বাটারফ্লাই যে সেট আমরা ইউজ করি, দুই রকমের সাইজের সাথে করা হয়। একটা থাকে বেজোড় সংখ্যায় আর একটা থাকে জোড় সংখ্যায়, অড নাম্বারে থাকে, ইভেন নাম্বারে থাকে। ঠিক আছে, ক্যানুলাগুলো থাকে হচ্ছে ইভেন নাম্বারে, জোড় সংখ্যায় থাকবে, 20, 22, 24, 26 এরকম। আর যদি আমরা ক্যানুলাই ইউজ করি বাটারফ্লাই সেট, যেটাকে আমরা স্কাল্প ভেইন সেট বলি, স্কাল্প ভেইন সেট বলবো, সেগুলো হচ্ছে ওটা পরে আমি দেখাবো। ওইগুলোর হচ্ছে 19, 21, 23, 25, 27 বিজোড় সংখ্যাগুলো দিয়ে আমরা একটু। জি, আসসালামু আলাইকুম। জি 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 জি, থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। সরি, তো ক্যানুলা যেগুলো আছে সেগুলো কালার এবং নিচের কালার মোটামুটি একই থাকে সাইজের সাথে সাথে। আর এগুলো আমরা কালার দেখে অনেক সময় দূরে থেকে আইডেন্টিফাই করতে পারি, ইজি আইডেন্টিফিকেশনের জন্য কালারগুলো করা হয়, ক্যানুলার কালার। আচ্ছা, এখানে একটু আমরা দেখি আইভি ফ্লুইড ব্যাগস ম্যানুফ্যাকচার্ড বাই আইপিএইচ। আইপিএইচ মানে হচ্ছে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। সরকারিভাবে আমরা যেসব স্যালাইন ব্যাগগুলো পাই সেগুলো সাধারণত, এখানে ছবিটা ভালো না, এই ধরনের কালার দিয়ে করা হয়। এই যে হলুদ রঙের যেটা, সেটা হচ্ছে নর্মাল স্যালাইন, কলেরা স্যালাইন, ডিএনএস, ডিএ, আরও আছে। আমি যেহেতু এই ব্যাগগুলো আমার কাছে সামনে নাই, এই কারণে আমি কমার্শিয়ালি যেগুলো অ্যাভেলেবল সেগুলো একটু দেখাচ্ছি। সেগুলোকে কালার ডিফার করতে পারে, কিন্তু কম্পোজিশন কিন্তু তোমাদের জানতে হবে, কোথায় ইউজ করে সেটা জানতে হবে। নাম্বার 1, নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন এটা একটা কোম্পানির, আগে যেটা ছিল এটা একটা পিভিসি ব্যাগে ছিল, এটা হচ্ছে আরেক ধরনের ব্যাগে তৈরি করছে, এটাও আলাদা। এখন নর্মাল স্যালাইনের কম্পোজিশন কি এটা জানতে হবে, নর্মাল স্যালাইন কোথায় কোথায় ইউজ করা যায় সেটা জানতে হবে। ঠিক আছে, নর্মাল স্যালাইন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড ইন অ্যাকুয়া, পানির মধ্যে দিলেই এটা হয়ে যায়। 100 ml এর মধ্যে 0.9 গ্রাম দিলে এটা নর্মাল স্যালাইন হয়ে যায়। তারপরে যেটা আসতে আসতে 5% ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া, যেটাকে আমরা 5% ডিএ বলি, গ্লুকোজ 5% ডিএ। 5% ডিএ মানে হচ্ছে 100 ml এর মধ্যে 5 গ্রাম গ্লুকোজ। ঠিক আছে, এটাও কোথায় ইউজ করা হয় সেটা আমরা জানবো, কম্পোজিশন এবং ইউজ। 10% ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া, ওইটারই এটাকে 10% করা হয়েছে, গ্লুকোজটা থাকবে পানির মধ্যে, এটারও কোথায় ইউজ করা হয় সেটা আমরা জানবো। তারপরে আসতেছে 10% দিয়ে আরেকটা ব্যাগে দেখাইলাম, আরেকটা কোম্পানির, যেহেতু ওইটা আমি পাই নাই, যেহেতু কোম্পানির ব্যাগে দেখাতে হচ্ছে আমাকে। 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, যেটাকে 5% ডিএনএস বলি আমরা। ঠিক আছে, 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, তার মানে হচ্ছে যে নর্মাল স্যালাইন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 5% ডেক্সট্রোজ দেওয়া, 5 গ্রাম ডেক্সট্রোজ দেওয়া আছে, 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম পানির মধ্যে গেল। এরপরে আসতেছে 5% ডেক্সট্রোজ ইন 0.45% সোডিয়াম ক্লোরাইড, এটাকে বলে জুনিয়র স্যালাইন। আবার এটার অর্ধেক আরেকটা আছে 0.225% সোডিয়াম ক্লোরাইড 5% ডেক্সট্রোজের সাথে, সেটাকে বলা হয় বেবি স্যালাইন। এটা হচ্ছে হাফ স্ট্রেংথ ডেক্সট্রোজ, আর বেবি স্যালাইনটা হবে 1/4 স্ট্রেংথ, 0.225। আর নর্মাল স্যালাইন যেটা হবে সেটা হবে 0.9। ব্যাপারটা বোঝা গেছে? অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে আমরা
নর্মাল স্যালাইন 5% টিএস যেটা সেটা ইউজ করি। আর জুনিয়র যেটা সেটা আমরা সাধারণত 2-3 বছর থেকে শুরু করে 7-8 বছর পর্যন্ত ইউজ করি। আর 2 বছরের নিচে যেগুলো সেগুলো আমরা বেবি স্যালাইন যেটাকে আমরা বলি 0.2 to 5% সোডিয়াম ক্লোরাইড আর 5% ডেক্সট্রোজ সেটা ইউজ করি। পার্থক্যটা বুঝতে হবে, পেডিয়াট্রিক্সে বেবি স্যালাইন এবং জুনিয়র স্যালাইনেরই বেশি ব্যবহার হয়। হার্টসম্যান সলিউশন এটা লাগে, সার্জারিটার যেতে বেশি লাগে, জাস্ট জেনে রাখা আর কি। কলেরা স্যালাইনটা তো আমরা ইউজ করি, কোথায় ইউজ করি? সিভিয়ার ডিহাইড্রেশন ইন ডায়রিয়াল ডিজিজেস এখানে ইউজ করি। এই কলেরা স্যালাইনের আরেকটা নাম আছে, ঢাকা স্যালাইনও বলে। হ্যাঁ, এখানে কম্পোজিশন আছে, এখানে যেটা থাকবে সেটা দেখে তোমরা বলে ফেলবা ইউজ কোথায় সেগুলো বলুন। আর যদি একটু ডিটেলস জানতে চাই জানতে যেতে পারে যে কোনটা আইসোটোনিক, কোনটা হাইপারটোনিক, কোনটা হাইপোটোনিক সলিউশন। এগুলো সার্জারি বা মেডিসিনে বেশি জিজ্ঞেস করে, আমাদের মধ্যে আমরা খুব বেশি এগুলো জিজ্ঞেস করি না। হ্যাঁ, করলে কিন্তু অ্যান্সার করতে হবে, এগুলো বই থেকে দেখে নিব। আচ্ছা, এবার আসি আমরা ইনফিউশন সেট। ইনফিউশন এবং ট্রান্সফিউশন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা নিশ্চয়ই জানো তোমরা। ট্রান্সফিউশন হচ্ছে ইনজেকশন অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস, যেমন ব্লাড, প্লাজমা। যখন আমরা এগুলো দিব, এফএফপি, ক্রায়োপ্রিসিপিটেট, এগুলো যখন আমরা দিব সেটা দিব ট্রান্সফিউশন সেট দিয়ে। আর এটার নাম হচ্ছে ইনফিউশন সেট। ইনফিউশন সেট হলো আমরা যেগুলো নন বায়োলজিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে, স্যালাইন, এই জিনিসগুলো আমরা এখানে দিই। ঠিক আছে, এটা হচ্ছে ড্রিপ কাউন্টিং চেম্বার আর ড্রিপ চেম্বার। এটা হচ্ছে ড্রিপ কাউন্টার আর রেগুলেটর, অ্যাডাপ্টার। এই যে এটা হচ্ছে কানেক্টর, এটা কানেক্টর, এটা অ্যাডাপ্টার। এই যে যেখানে আমি একটা ক্যানোলার সাথে লাগাবো সেটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা হচ্ছে কানেক্টর, এটা হচ্ছে ড্রিপ রেগুলেটর, আর এটা হচ্ছে ড্রিপ কাউন্টিং চেম্বার। ঠিক আছে, আর সাইডে যেটা থাকে এদিকে কোনো ধরনের মেডিকেশনও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে টিউবিং, প্লাস্টিক টিউব। এগুলো দিয়ে আমরা কি করি? ইনফিউশন সেট দিয়ে ইনফিউশন দিই। হ্যাঁ, স্যালাইন যেগুলো আছে, লিকুইড স্যালাইন যেগুলো এতক্ষণ আমরা দেখলাম, এই জিনিসগুলো এটা দিয়ে আমরা দিই। এটা হচ্ছে ট্রান্সফিউশন সেটের একটা ট্রান্সফিউশন সেট বা ইনফিউশন সেট যেটা থাকে সেটা কিন্তু স্টেরাইল থাকে। ইথিলিন অক্সাইড দিয়ে এটাকে স্টেরাইল করে রাখা হয়। এই যে ট্রান্সফিউশন সেটের একটা ছবি আছে, এটা ওই একই রকম, তবে এখানে হচ্ছে একটা ফিল্টার থাকে আর কি। ব্লাড প্রোডাক্টগুলো যখন যায় ব্লাড ব্যাগ থেকে, এখানে যদি ব্লাডের কোনো ক্লাম্পস থাকে বা কোনো ক্লট থাকে, সেটা এই ফিল্টারের মধ্যে ফিল্ট্রেশন হয়ে শুধু ব্লাডটা চলে যায়। এখানে ওই একই জিনিস, ড্রিপ কাউন্টিং চেম্বার, রেগুলেটর, তারপরে হচ্ছে অ্যাডাপ্টার, কানেক্টর। এই যে স্কাল্প ভেইন সেট, যেটাকে আমরা বাটারফ্লাই নিডল বলে জানি, এই জিনিসটা আগে যখন ক্যানুলা ছিল না, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি এই জিনিসটা, যে এটা মাথায় স্কাল্পের যে ভেইনগুলো ছিল, প্রমিনেন্ট ভেইন, সেগুলোতে স্যালাইন দেওয়ার জন্য ইউজ করা হতো, অথবা পায়ে বা হাতে। এখানে যে নিডলটা ইউজ করা হয় এটা তো মেকানিক্যাল মেটালিক নিডল, এটাতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে বলে এর পরিবর্তে আমরা যেটা ইউজ করি এখন ক্যানুলা, কারণ ক্যানুলায় এটা হচ্ছে একটা প্লাস্টিকের নিডল থাকে। এটা কালার যেগুলো বললাম, এখানেও কালারের ব্যাপার আছে। হ্যাঁ, এই কালারের ব্যাপারগুলো ওটার মতোই, কিন্তু এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে বেজোড় সংখ্যায়। আর এর আরেকটা আমরা ইম্প্রোভাইজড ইউজ করি, আমরা নিজেদের মতো করে ইউজ করি, সেটা হচ্ছে আমরা যখন পার রেক্টাল ডায়াজিপাম দিই কনভালশনে, ফিব্রাইল কনভালশনে, তখন এটা ইউজ করি কিভাবে? এই জায়গাটা কেটে ফেলি। হ্যাঁ, এই জায়গাটা কেটে ফেলি, কেটে এখান দিক দিয়ে এটা আমরা পার রেক্টালি ইনসার্ট করে দিই, এদিক দিয়ে সিরিঞ্জের মাধ্যমে এদিক দিয়ে ডায়াজিপাম ইনজেকশন দিয়ে দেওয়া হয়। কিভাবে দেয় সেগুলো হয়তো অন্য ক্লাসে তোমরা জানবা। ইনফিউশন সেট যেটা, তার একটু বর্ণনা এখানে আছে। ড্রিপ চেম্বার, ইয়ার বেন্ট, স্পাইক, তারপরে সলিউশন ফিল্টার। এটা একটু উন্নত মানের রোলার ক্র্যাম্প এটার নাম, কিন্তু এটার নাম হচ্ছে ড্রিপ রেগুলেটর। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনজেকশন সাইট বলে এটাকে, কিন্তু আমরা এটাকে বলি হচ্ছে কানেক্টর এই জায়গাটা, আর এটা অ্যাডাপ্টারে। মাইক্রোবুরেট, এই মাইক্রোবুরেটটা আমরা নিউনেট বা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে ইউজ করে থাকি, অন্য জায়গায় সাধারণত ইউজ করা হয় না। মেজার্ড অ্যামাউন্ট ফ্লুইড না দিতে গেলে, হ্যাঁ, মেজার্ড অ্যামাউন্ট, এক্স্যাক্ট অ্যামাউন্ট ফ্লুইড যদি আমরা দিতে চাই, এখানে 0 to 100 ml পর্যন্ত থাকে। সুতরাং কোনো বাচ্চাকে যদি আমি মনে করি 50 ml দিব, এখানে 50 ml পর্যন্ত ফ্লুইড এখানে দেওয়ার পরে এটা আমরা যেভাবে ইনফিউশন দিই ওইভাবে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা মাইক্রোবুরেট।
যে মাইক্রোব্রুটারটাকে খুলে দেখানো হলো। এই জিনিসটা স্যালাইন ব্যাগের সাথে লাগানো থাকে, এটা কন্ট্রোল করে এটার মধ্যে ফ্লুইডটা ঢোকানো হয়, কতটুকু আমরা দেবো 100 পর্যন্ত বা কতটুকু, তারপরে এটা বাকির ইনফিউশন সেটের মতো থাকবে এবং এটা আমরা ক্যানুলার সাথে অ্যাডজাস্ট করে লাগাই দেবো, লাগাই দিলে বাস মেজার্ড অ্যামাউন্ট আমার যদি খেয়ালও না থাকে এর বেশি সে যাবে না। তবে একটা জিনিস যে মাইক্রোবুরেটে মাইক্রো ড্রপসে কাউন্ট করতে হয়, হ্যাঁ, মাইক্রোবুরেটে মাইক্রো ড্রপসে কাউন্ট করতে হয়। মেগা ড্রপ হলো আমরা যে ইনফিউশন সেট দিই সেটা হলো মেগা ড্রপ, 15 ড্রপে 1 ml, আর 1 মেগা ড্রপ সমান সমান 4 মাইক্রো ড্রপ। সুতরাং 4 মাইক্রো ড্রপ যখন যাবে তখন 1 মেগা ড্রপ হবে, আর 15 মেগা ড্রপ যখন যাবে তখন হবে 1 ml। তাহলে 1 ml যদি আমি দিতে চাই তাহলে এই মাইক্রোব্রুটার 4-15 60 ড্রপ যেতে হবে, 60 মাইক্রো ড্রপ, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ট্রাই চ্যানেল ক্যানুলা অথবা এটা না, সরি, এটা কি হয়ে গেছে, এটা এক ধরনের ক্যানুলা, এটা ট্রাই চ্যানেল, ঠিক আছে, হ্যাঁ, ট্রাই চ্যানেল ক্যানুলা। এটা আমরা ইউজ করি সাধারণত এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে। এই ট্রাই চ্যানেল ক্যানুলা দুটা দিয়ে এটাকে আমরা 4 ওয়ে ক্যানুলা করি, একটা ওয়ে, দুইটা ওয়ে, হ্যাঁ, এই 3টা ওয়ে, এর মধ্যে যদি আরেকটা এখানে ইনসার্ট করে দিই তাহলে এটা 4 ওয়ে হয়ে যায়। এই যে এখানে অ্যারো দেওয়া আছে, একটা সাইড সবসময় বন্ধ থাকে, 3টা সাইড ওপেন থাকে, 1 ওয়ে, 2 ওয়ে, 3 ওয়ে। এইখানে যদি আমি আরেকটা এরকম লাগাই, এরকম আরেকটা জিনিস লাগাবো, তখন এটা হয়ে যাবে 4 ওয়ে, কারণ এখান দিয়ে আরেকটা চ্যানেল আসবে। আর এটার নিয়ম হচ্ছে যে যেই সাইড এরকম গোল রাউন্ড থাকবে, কিছু থাকবে না, এই সাইডটা সবসময় অফ থাকবে আর এগুলো খোলা থাকবে। এখন এইটাকে ঘোরানো যায়, এভাবে ঘোরানো যায়। আমি যদি এই পথটাকে বন্ধ করতে চাই বা এই পথটাকে বন্ধ করতে চাই, জাস্ট ঘুরিয়ে এই জায়গাটা আনলেই হবে। এক্সচেঞ্জ ট্রান্সমিশনের সময় এই কাজগুলো লাগে, না দেখলে বোঝা যাবে না। তখন এই আমরা ট্রাই চ্যানেলকে 4 চ্যানেল, কারণ ওখানে 2টা ব্লাড থাকে। যখন আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশন করি 2টা ব্লাড থাকে। প্রথম হচ্ছে বাচ্চার শরীর থেকে ব্লাডটা আমরা টেনে বের করি, যখন টেনে বের করি তখন এই জায়গার আরেকটা ব্লাড সেট লাগানো থাকে, এই রাস্তাটা বন্ধ করে রাখি আমরা। তার মানে এটা খোলা থাকে, এটা খোলা থাকে, এটাকে ঘুরে এখানে আনতে হয়। আর এই চ্যানেল দিয়ে আমরা প্রথমে টেনে বের করি, বাচ্চার 10 ml ধরো ফর এক্সাম্পল আমরা বের করলাম, বের করার পরে তখন করি আবার এটাকে ঘুরাই, ঘুরে এই মুখটাকে এখানে আনি, তাহলে এটা বন্ধ হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তখন এদিক দিয়ে ব্লাড আমরা আবার আস্তে 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 এখানে দিয়ে দেবো। এক্সচেঞ্জ ট্রান্সমিশন এইভাবে করা হয়, উইথড্র করা হয় প্রথমে, তারপরে আবার সেম অ্যামাউন্ট এদিক দিয়ে আবার দেওয়া হয়। এই বারবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই জিনিসটা করতে হয়। এই জন্য এটাকে 3 চ্যানেল বা 3 ওয়ে ক্যানুলা বলে, এটাকে আমরা 4 ওয়ে করি, কারণ এই সাইড দিয়ে আমাদের কিছু মেডিকেশন দিতে হয়, বাচ্চাকে যখন ট্রান্সমিশন করি মেডিকেশনও দিতে হয়। তো এটা আমরা ইউজ করি হচ্ছে কোথায়, এক্সচেঞ্জ ট্রান্সমিশনে। আচ্ছা, দিস ইজ সবচেয়ে জনপ্রিয় জিনিস এখনকার, নেবুলাইজার। এটা হলো নেবুলাইজার অথবা নেবুলাইজেশন মেশিন অথবা নেবুলাইজেশন ইউনিট। নেবুলাইজার মেশিন আমরা বলি কিন্তু কথাটা ঠিক না, নেবুলাইজার অথবা নেবুলাইজেশন ইউনিট অথবা নেবুলাইজেশন মেশিন। বিভিন্ন ধরনের নেবুলাইজার ইউনিট পাওয়া যায় আমাদের এখানে। সিম্পল একটা দেখানো, এটা তো আমরা জানি ফেস মাস্ক, হ্যাঁ, এইখানে হচ্ছে ড্রাগ চেম্বার, আমরা যে ওষুধগুলো দিব এই ওষুধগুলো এখানে থাকবে। আর এখানে মিস্ট বানানোর জন্য একটা জিনিস থাকে যে নাকি কন্টিনিউয়াস বাতাসে ঘুরে এখানে মিস্ট তৈরি করে, ধোঁয়া তৈরি করে। আর এই মেশিনের এখানে ভিতরে মোটর থাকে, এখানে যদি আমরা এটা অন করে দিই ভিতরে মোটর এখানে বাতাস তৈরি করবে। এই বাতাসটা এদিক দিয়ে টিউব দিয়ে গিয়ে 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 এখানে যে ওষুধটা থাকে সেই ওষুধটাকে এখানে একটা ছোট প্লাস্টিকের থাকে আর কি বলবো, এটাকে প্রপেলারের মতো, সেটাকে খুব জোরে ঘুরালে এটা মিস্ট তৈরি হয়। এই মিস্টটা এখান দিক দিয়ে নাকের মধ্যে চলে যায়। এটা হচ্ছে 0.3 ml 0.4 ml যাই নিই না কেন তার সাথে অ্যাডজাস্ট করে আমি এখানে নর্মাল স্যালাইন দিব, এবং নর্মাল স্যালাইন ছাড়া অন্য কোনো ফ্লুইড আমরা ইউজ করবো না, ইভেন ডিস্টিলড ওয়াটারও না, কারণ ডিস্টিল ওয়াটার আইসোটোনিক না হাইপোটোনিক। এটা যখন আমাদের রেসপিরেটরি মিউকোসায় যাবে তখন সে কি করবে, উল্টা মিউকোসা থেকে ফ্লুইড বাইরে নিয়ে আসবে, হ্যাঁ, যখন নিয়ে আসবে তখন ইডিমা হবে, আরো শ্বাসনালী আরো বন্ধ হয়ে যাবে। এই কারণে
never use distilled water or any other water in this chamber other than normal saline. Normal saline isotonic সেটা ইউজ করতে হবে with salbutamol or ipratropium bromide, যেটাই আমরা এখানে দেই। অনেক সময় বুডেসোনাইট দিয়েও আমরা করি। হ্যাঁ, আমাদের এত জানার দরকার নেই, জানার অনেক কিছু আছে এখানে। সিম্পল জিনিসগুলো আমরা জানবো যে এই মেশিনটার নাম হচ্ছে নেবুলাইজার মেশিন, নেবুলাইজার অথবা নেবুলাইজিং ইউনিট অথবা নেবুলাইজিং মেশিন। এটা আমরা কিভাবে ইউজ করি, কতটুকু ফ্লুইড নেই, কি নেই, কোন কোন জায়গায় ইউজ করি, ইন্ডিকেশনগুলো কি কি, এগুলো শুধু। আর এই জিনিসটা ওয়ার্ডে গেলে সবসময় চেষ্টা করবা একজনের হইলেও দিয়ে ট্রাই করতে, কারণ এগুলো সিস্টাররা করে, সিস্টাররা খুবই অভ্যস্ত, কিন্তু দেখা যায় যে আমাদের ডাক্তার এগুলো পারেন। অথচ ফার্মেসিতে গেলে ফার্মেসির লোকরা করে দেয়। ফার্মেসির লোক যে জিনিস নেবুলাইজ করতে পারে সেটা তোমাদের ডাক্তারদের জানা উচিত, পারা উচিত। এটাই হলো প্র্যাকটিক্যাল, যাতে ইমার্জেন্সিতে বাসায় হোক হসপিটালে হোক তোমরা যাতে জিনিসটা করতে পারো, এটা ইউজ করবে। কারণ এখানে ওষুধটা যে আমরা ইউজ করবো, কি নিব, একটা রেসপিরেটরি ফ্লুইড নিতে হবে, সেটা হচ্ছে সালবিটামল রেসপিরেটরি ফ্লুইড, অন্য কিছু কিন্তু না। সালবিটামলের কি কি আছে প্রিপারেশন, ট্যাবলেট আছে, সিরাপ আছে, রেসপিরেটরি সলিউশন বা নেবুলাইজার সলিউশন আছে, ইনজেকশন আছে। সুতরাং তোমাকে কেয়ারফুলি নিতে হবে কোনটা নিচ্ছ, আমি পরে দেখাবো ওই জিনিসটা। সেই জিনিসটা মেজার্ড অ্যামাউন্ট নিতে হবে। মনে করো বাচ্চাদের জন্য 0.3 বা 0.4 ইউজ করো, then you will not get anything, কারণ 5 cc সিরিজের জন্য বড়। তোমাকে নিতে হবে either 1 cc সিরিজ or 3 cc সিরিজ, যেটা দিয়ে তুমি এটা উঠাতে পারো। এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস। এটা যদি কাজ আমরা না করি হাতে, আমরা বুঝতে পারবো না। সিস্টারদের হাতে ছেড়ে দিলে হবে না, নিজে শিখতে হবে। তোমরা সবাই এরপরে যখনই ওয়ার্ডে যাওয়ার সুযোগ হবে, একবার দেখবা সিস্টাররা কিভাবে করে, নেড়ে চেড়ে দেখবা। দেখার পরে যে কোনো একটা পেশেন্টকে, এটা ইন্টার্নের সময় গেলে সবাই করার চেষ্টা করে, দেখা যায় তখন ব্যস্ততার কারণে আর পারা যায় না, ইচ্ছাও করে না। কয়েকবার করতে হবে জিনিসটা, করলে তোমার হাতে চলে আসবে। আর কতক্ষণ আমি নেবুলাইজেশন করবো, it depends upon the amount of mist produced. এই যে লিজন, এই হলো সবার শেষে ঢোকে সবসময়। আচ্ছা, এই মিস্ট যতক্ষণ থাকে ততক্ষণ আমার এই মেশিনটা চালু রাখতে হবে। ইউজুয়ালি দেখা যায় যে 10 মিনিটস পর্যন্ত মিস্ট প্রডিউস করতে পারে। তাহলে গেল, এটা একটা ইম্পর্টেন্ট এবং এখনকার সময়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট। এটা আমাদের শিখতে হবে, পার্টসগুলো কোথায় ইউজ করি, কি ইউজ করি, কিভাবে ইউজ করি, কতক্ষণ ইউজ করি, কি ফ্লুইড ইউজ করবো নেবুলাইজেশনের জন্য। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করা হয়, কারণ তুমি ওয়ার্ডে তোমার প্লেসমেন্ট থাকলে তুমি গিয়েছিলে কিনা তার একটা প্রমাণ হয়ে যায় সব জিনিসে। এই যে আমরা আসি রেসপিরেটরি সলিউশন। আমি বলেছিলাম হোয়াট আর দ্য ফর্মুলেশন অফ সালবিউটামল। সালবিউটামলের অনেকগুলো ফর্মুলেশন আছে। আমরা সালবিউটামল সিরাপ দিই, আমরা সালবিউটামল ট্যাবলেট দিই, আমরা সালবিউটামল রেসপিরেটরি ফ্লুইড বা রেসপিরেটরি নেবুলাইজিং ফ্লুইড দিই, তারপরে ইনজেকশন দিই। এখানে আমিও সেই কোম্পানি নিয়ে আসছি। এখানে একটা কোম্পানি ওরা যে করলো, এটা সিরিঞ্জ না দিয়ে ওরা একটা মেজারিং ড্রপারও দিয়ে দিয়েছে এখানে, যাতে উঠানো যায়। এটার সাথে আবার নেই, তখন এটার সাথে সিরিঞ্জ লাগবে। হ্যাঁ, 10 মিনিট বাকি সিরিঞ্জ লাগবে, তো তখন তোমার সিরিঞ্জ ইউজ করতে হবে। আবার এখনকার হয়ে গেছে যে নেবিউল পাওয়া যায়, এগুলোকে ছোট 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 নেবিউল বলে। এগুলোতে তোমার 1 ml করে থাকে। হ্যাঁ, বড়দের তো 1 ml আমরা ফিক্স করে দিই, তখন 1 ml এখানে দেওয়া যায়। আর যদি সম্ভব হয় 0.5 ml বা আরো মেজার সেটাও দেওয়া যাবে। এই মুখটা কেটে এখানে সিরিঞ্জ দিয়ে টান দিয়ে দিতে হবে। বিভিন্নভাবে করা যায়, তবে খেয়াল রাখতে হবে যে এটা এখানে লেখা আছে রেসপিরেটরি সলিউশন, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খাওয়ার জন্য না, নট ফর ইনজেকশন, রেসপিরেটরি সলিউশন। এটা প্রশ্ন করা হয় যেটা কি, এটা হচ্ছে একটা রেসপিরেটরি সলিউশন, সালবিউটামল রেসপিরেটরি সলিউশন। হ্যাঁ, বললাম। তাহলে এটা থেরাপিউটিক্যালি কোন ধরনের ড্রাগ, কোন গ্রুপের ড্রাগ, অনেকে পারে অনেকে পারে না। ইটস ব্রঙ্কোডাইলেটর, এটা বলতে হবে। এটা কোথায় ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, কোন কোন ডিজিজে ইউজ করি, নামটা বলতে হবে। অ্যাজমা, ব্রঙ্কোলাইটিস, আর অ্যাডাল্টের ক্ষেত্রে হলে আমরা সিওপিডিতেও দিই। বড় ছোটদের ক্ষেত্রে দুটো জায়গায় আমরা বলতেই পারি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, দিস ইজ আম্বু ব্যাগ, আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। এই টোটাল জিনিসটাকে আম্বু ব্যাগ বলে। এটার ক্ষেত্রে আমি জাস্ট এই নামগুলো দেখাচ্ছি, তোমাদের ইউজ করা শিখতে হবে। এটা যেহেতু নিউনেটেও ইউজ হয়, তারপর পেডিয়াট্রিক ওয়ার্ডেও ইউজ হয়, এই কারণে এবং লাইফ সেভিং, এই কারণে এই জিনিসটা সবসময় হাতে নিয়ে দেখবা যে জিনিসটা আসলে কি। হ্যাঁ, এখানে যেটা ফেস মাস্ক, এখানে এটা একটা এক্সপিরেটরি ভালভ, এখানে আছে পপ আপ ভালভ। এই যে এটাকে পপ আপ ভালভ, মানে একবার আমি যদি এখান থেকে বাতাসটা দিয়ে দেই,
বাতাসটা শুধু যাবে নাকে, ব্যাক করবে না। হ্যাঁ, এখান থেকে ব্যাক করবে না, বাতাস থেকে নেবে। এটা সেলফ ইনফ্লেক্টিং ব্যাগ, চাপ দিলে ছেড়ে দিলে নিজে নিজে আবার খুলে যাবে। অনেকগুলা জিনিস এখানে আছে, সবগুলা জিনিস তোমরা যদি মনে রাখতে পারো ওয়েল অ্যান্ড গুড, তাহলে এটার ইউজটা শুধু চিনে রাখবা। পরীক্ষার সামনে দেখে আমি এটা প্রেশার দিচ্ছি না, এটার ইউজ কোথায় কোথায় আছে, নিউনেটে কোন কোন জায়গায় ইউজ করা হয়, অ্যাডাল্টে কোন কোন জায়গায় ইউজ করা হয়, বা পিডিয়াট্রিক্সে কোন কোন জায়গায় ইউজ করা হয়, এটা তোমরা এটা একটু শিখে নিবা। আম্বু, আর আম্বুর ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট, আম্বু। এবার আসি আমরা টাং ডিপ্রেসার। টাং ডিপ্রেসার 3 ধরনের হতে পারে, হ্যাঁ, 3 শেপেরও হতে পারে। এটা হচ্ছে একটা মেটালিক টাং ডিপ্রেসার, এটা হচ্ছে একটা উডেন টাং ডিপ্রেসার, আর একটা প্লাস্টিকের টাং ডিপ্রেসার আছে। প্লাস্টিক এবং মেটালিক টাং ডিপ্রেসার হচ্ছে রিইউজেবল, বারবার আমরা ইউজ করতে পারি। কিভাবে? এটাকে যদি আমরা জীবাণুমুক্ত করি, স্টেরাইল করি, তাহলে আমরা ইউজ করতে পারবো। আর যে উডেন টাং ডিপ্রেসার গুলো আছে, উডেন টাং ডিপ্রেসার গুলো হচ্ছে সিঙ্গেল বা ডিসপোজেবল, একবার ইউজ করার জন্য। এখন এটা আমরা কি করি সেটা আমাকে জানতে হবে। ইন্ডিকেশন কোথায়? টু ডিপ্রেস দ্য টাং টু ভিজুয়ালাইজ দ্য ওরাল ক্যাভিটি ইন কোন কোন জায়গায়, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, তারপর হচ্ছে আমরা ফ্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া দেখতে পারি, কপ্লেক্স স্পট দেখতে পারি, তারপরে হচ্ছে ক্লেফট প্যালেট দেখতে পারি, হ্যাঁ, তারপরে পেরিটনসিলার অ্যাবসেস দেখতে পারি। ওই জায়গায় মাউথ ক্যাভিটির মধ্যে যত প্যাথোলজি আছে এই জিনিসগুলো দেখার জন্য আমরা টাংকে যখন ডিপ্রেস করি, ভিউ, ভালো ভিউ নেওয়ার জন্য, এটার জন্য আমরা এইটা ইউজ করি। এটার ইউজ এটাও থাকে, এটা আমরা করে নিব। এখন আসি এক্সরে। সময় তো চলে যাচ্ছে, দেখা যাক। আচ্ছা, আমরা এক্সরের মতো অনেক আছে, আমরা শুধু চেস্ট এক্সরে নিয়ে আলাপ করব। এটা একটা নর্মাল চেস্ট এক্সরে, ঠিক আছে? সবাই দেখে নাও, কারণ নর্মালটা না জানলে আমরা অ্যাবনর্মালটা বুঝবো না। তাহলে আমরা কিভাবে একটা চেস্ট এক্সরেকে ডিসক্রাইব করি? চেস্ট এক্সরেতে অনেকভাবে তো আমরা জানতে পারি। তোমাদের পরীক্ষার জন্য যতটুকু লাগবে এই জায়গায় একটু ততটুকুই আমি বলবো, বেশি যাব না, অনেক কিছু থাকে এখানে। এখানে প্রথমে আমরা বনি থোরাক্সটা দেখে নেব। হ্যাঁ, বনি থোরাক্স বলতে সব রিবস গুলো, এখানে স্পাইন, ক্লাভিকল, এই জিনিসগুলো দেখবো, স্ক্যাপুলা দেখবো। মানে থোরাসিক কেস যে বোনগুলো তৈরি করে, এগুলোর মধ্যে কোনো ধরনের লিশন আছে কিনা, আইদার ফ্র্যাকচার অর লাইটিক লিশন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখবো। অথবা ক্যালাস ফরমেশন, এরকম কিছু আছে কিনা। যেমন অনেক সময় দেখা গেল ক্লাভিকল ফ্র্যাকচার নিয়ে ছিল, বাচ্চারা পরে এক্সরে করছে, এখানে ক্যালাস ফরমেশন হয়ে গেছে, এরকম হতে পারে। বা কোনো একটা মেটাস্টেসিস হয়েছে বোনের মধ্যে, এখানে কোনো লাইটিক লিশন হতে পারে। হ্যাঁ, এই অনেক কিছু হতে পারে, বা কোনো রিফ্র্যাকচার হতে পারে। এগুলো আমরা বনি থোরাক্স যখন দেখবো তখন দেখবো। তারপর হচ্ছে সফট টিস্যু শেড। সফট টিস্যু শেডের মধ্যে হচ্ছে যে স্কিন, সাবক্লিয়াস টিস্যু, মাসল যেগুলো আছে, এখানে কোনো কিছু আছে কিনা, কোনো কালেকশন আছে কিনা। গেল, এটা একবারে দিয়ে শেষ করে দিলাম। এবার আমরা আসি, এখন কি কি দেখবো? আমরা দেখবো ট্রাকিয়া, আমরা দেখবো লাং ফিল, আমরা দেখবো হার্ট, আমরা দেখবো হচ্ছে পোস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস, পোস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস, আমরা দেখবো ডায়াফ্রাম। ঠিক আছে, আলাদা আলাদা করে দেখবো। এখন কতটুকু দেখবো, কি দেখবো, এখানে তো অনেক কিছু হয়। প্রথমে যেটা দেখার, প্রথমে হচ্ছে আমাকে বুঝতে হবে যে এটা কোন ভিউ, পিএ ভিউ না এপি ভিউ। পিএ ভিউ মানে পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ, আর এপি ভিউ মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা সবসময় লিখে দেই জাস্ট পিএ ভিউ, কিন্তু বাচ্চাদের পিএ ভিউ করা যায় না, এপি ভিউ করে নিয়ে আসে। পিএ ভিউ মানে হচ্ছে যেই জিনিসটা প্রথম থাকবে, পি, তার মানে হচ্ছে রেটা পিছন থেকে আসবে আর প্লেটটা থাকবে বুকের দিকে। আর এপি যখন আমরা বলি তখন রেটা আসবে সামনের থেকে বুকের দিকে, আর প্লেটটা থাকবে পিছনের দিকে। ঠিক আছে, পিএ ভিউ যখন আমরা করি অনেক কিছু ডেলিনিয়েশন ভালো আসে, কিন্তু বাচ্চাদের উল্টা করে শোয়ানো যায় না বা দাঁড়া থাকে না, তখন এপি ভিউ আমরা সন্তুষ্ট থাকি। আচ্ছা, এটা বোঝার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে একটা প্রথম এবং প্রধান হচ্ছে দেখো যে স্পাইনাস প্রসেস এবং স্পাইনগুলা এখানে বেশ প্রমিনেন্ট পিএ ভিউ যেগুলোতে। হ্যাঁ, এখানে অতটা প্রমিনেন্ট আসবে না। তোমরা এই জিনিসটা দেখেই শুধু আলাদা করার চেষ্টা করবা। আর এটা নিয়ে তোমাদের অত কিছু জিজ্ঞেস করা হবে না, শুধু এইটুকু জানানোর জন্য আমি এই জিনিসটা করলাম। আর অনেক ভিউ আছে, আমরা যেহেতু শুধু এই দুটো ভিউ নিয়ে কথা বলি, এই জন্য জিনিসটা এখানে আনলাম। এবার আমরা আসি একটা চেস্ট এক্সরে পিএ ভিউ কি কি থাকতে পারে, কি কি আমরা দেখি। যে প্রথমে বলা হচ্ছে ট্রাকিয়া দেখি, তারপর ক্লাভিকুলার হেড, সিমেট্রিক্যাল আইদার সাইড দ্য স্পাইন, নো রোটেশন, এই যে ক্লাভিকুলার হেড দেখি। তারপর এইটা হচ্ছে লাংসের অ্যাপেক্স,
তারপরে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এখানে দেখি, রাইট অ্যাট্রিয়াম পর হার্ট যখন দেখি, হার্ট দেখবো, লাং দেখবো, লাংস গুলোকে আমরা জোনে ভাগ করব। তবে যে কোনটার নাম কি জাস্ট এখানে ই করা, এটা হচ্ছে রাইট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এটা হচ্ছে রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এই ডায়াফ্রামের এই জায়গাটুকু আমরা বলবো রাইট হেমি ডায়াফ্রাম। আবার এখানে আমরা দেখবো হার্টের অ্যাপেক্স এটা, লেফট হেমি ডায়াফ্রাম এটা। এই একইভাবে এটা হচ্ছে লেফট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, লেফট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তারপরে এই যে একটা কালো রঙের দেখা যাচ্ছে, কালো রং হঠাৎ করে কালো, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এক্স রে দেখি কালো রং যেগুলো দেখি, কালো রং মানে হচ্ছে এয়ার। আর যে এখানে তো দুইটা কালার খেয়াল রাখতে হবে, এক্স রেতে দুইটা কালার, এর চাইতে কোনো কালার নেই, মাঝামাঝি কালার কিছু থাকে, কিন্তু কালার হচ্ছে দুটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক যেগুলো আমরা দেখবো সবগুলো হচ্ছে এয়ার, আর হোয়াইট যেগুলো দেখবো আদার দেন এয়ার। তাহলে আদার দেন এয়ার কি হতে পারে? বোনস হতে পারে, বোনস গুলো ওপেক, সুতরাং হোয়াইট থাকবে। আর এর মাঝামাঝি যে জিনিসগুলো থাকবে, মাঝামাঝি ডেন্সিটির জিনিস, যেমন স্কিন, ফ্যাট, হ্যাঁ, সাবস্টেন্স টিস্যু, মাসল, সেগুলো হচ্ছে মাঝামাঝি ডেন্সিটিতে যাবে। এই যে এখানে যেই বোনস দেখা যাচ্ছে সাদা একেবারে ওপেক, এখানে কিন্তু সফট টিস্যু যে শ্যাডো, এটা কিন্তু এতটা ওপেক না, এতটা সাদা না। এই পার্থক্যগুলো দেখেই কিন্তু রেডিওলজিস্টরা ই করেন, কমেন্ট করেন। ঠিক আছে, এই কারণে আমরা এই মনে রাখবো দুইটা জিনিস, যে আমি সাদা আর কালোর মধ্যে যে শেডগুলো আছে সেই শেডগুলো দিয়ে আমি এক্সরে গুলো রিড করব। এখানে অন্য কোনো শেড নেই। ব্ল্যাক বা ব্ল্যাকিশ যেগুলো, সেগুলো হচ্ছে এয়ারের জন্য, আর হোয়াইট বা হোয়াইটিশ যেগুলো বা মাঝামাঝি ধূসর রং যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্যালসিফাইড ম্যাটেরিয়ালস এবং ফ্যাট, তারপরে স্কিন, মাসল, এগুলোর জন্য। এগুলো দেখে আমরা এই করবো। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই, এখানে আসি। প্রথমে আমি বলেছিলাম যে প্রথমে আমরা একটা চেস্ট এক্সরে যখন দেখবো, পিএ ভিউ না এপি ভিউ দেখলাম, দেখার পরে আমরা বনিথোরাক্স দেখবো, যে বনিথোরাক্স, যে ক্লাভিকল, রিবস, স্পাইন এন্ড স্ক্যাপুলা, এর মধ্যে কোনো ফ্র্যাকচার নেই, কোনো ক্যালাস নেই, কোনো লাইট লিশন নেই, তারপর সফট টিস্যু দেখলাম। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে লাং ফিল্ড। এই যে দুই পাশের লাং ফিল্ড আমরা দেখবো। লাং ফিল্ড যখন আমরা দেখি, এটাকে আমরা তিনটা জোনে ভাগ করি। হ্যাঁ, খেয়াল আছে তোমাদের কি কি জোন? প্রথম জোন যেটা আপার জোন, আপার জোনটা হচ্ছে অ্যান্টিরিয়র এন্ড অফ দ্য সেকেন্ড রিব। এখন দেখো, যেহেতু এটা পিএ ভিউ, পিছন দিকে আসছে, ফার্স্ট রিব হচ্ছে এই যে এখানে শেষ হয়ে গেছে, সেকেন্ড রিব হচ্ছে এই যে ওখান থেকে এখানে শেষ হয়ে গেছে, সেকেন্ড থেকে আবার এখানে আসবে একটা, হ্যাঁ, 6 পর্যন্ত, তার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার জোন। এই তিনটার জন্য আমরা ডিভিশন করি লিশনগুলোকে ডেসক্রাইব করার জন্য, যে এই লিশনটা এই জোনে আছে, এটা বোথ সাইডে সেম। এটা হচ্ছে লাংসের লিশন। আর লাংসের মধ্যে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, লম্বা লম্বা জিনিস, একেবারে ফাইনলি থ্রেড জিনিস, দিস আর দ্য ভাস্কুলার মার্জিনস। এখানে ব্রঙ্কাস এবং ব্রঙ্কাসের সাথে যে ভেসেল থাকে, ব্রঙ্কোভাস্কুলার মার্জিন বা ভাস্কুলার মার্জিনস। আর এই যে মাঝখানে যে এয়ার কলামটা দেখা যাচ্ছে, এয়ার কলাম হচ্ছে এখানে ট্রাকিয়া, ট্রাকিয়ার মধ্যে এয়ার থাকে, যার জন্য এটা ব্ল্যাকিশ দেখা যায়। কারণ ট্রাকিয়ার কোনো শিফটিং আছে কিনা আর সেন্ট্রালি পজিশন কিনা, এটাই আমরা দেখি। সেটা দেখে হচ্ছে যে ট্রাকিয়া বরাবর যে স্পাইন থাকে, ট্রাকিয়ার যে সেন্ট্রালি আছে কিনা, সেজন্য আমরা এই যে স্পাইন বরাবর দেখবো। আর দুটা ক্লাভিকুলার এন্ড মাঝামাঝি জায়গায় আছে কিনা, সেটা দেখে আমরা ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড অর নট। ট্রাকিয়া পুল হতে পারে, পুশ হতে পারে। এখানে যদি লার্জ একটা প্লুরালিফিকেশন থাকে, তাহলে এটা মিডিস্টেনিয়ামকে ধাক্কা দিবে, তাহলে এখানে পুল হবে। আবার এখানে যদি দেখা যায় যে এটা কলাপস হয়ে গেছে এই লাংসটা, তখন সে টান দিবে, পুল হবে, তখন এটা আবার এই সাইডে চলে আসবে। সুতরাং ট্রাকিয়াল শিফটিং মেবি ডিউ টু পুলিং, মেবি ডিউ টু পুশিং। এখন পুল কি কি হয়, পুশ কি কিসে হয়, সেই জিনিসগুলো একটু বুদ্ধি করে মনে রাখতে হবে আর কি, তাহলে আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, যাই হোক, আমাদের এত কিছু না, কারণ পরীক্ষার জন্য যতটুকু লাগবে অতটুকু আমরা ফিরে যাই। আচ্ছা, এই যে পজিশন অফ দ্য ট্রাকিয়া, এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এই ট্রাকিয়া যে এয়ার কলাম ব্ল্যাক, আর এই যে মাঝখানে স্পাইনাস প্রসেস অফ দ্য সার্ভাইকাল রিবস, মাঝখানেই আছে এটা। আর দুটা ক্লাভিকুলার এন্ড আছে, ক্লাভিকুলার এন্ডের মাঝামাঝি সে আছে। সুতরাং পজিশন অফ দ্য ট্রাকিয়া এখানে সুন্দরভাবে বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লাভিকাল, এটা ক্লাভিকাল, মাঝখানে এই জিনিসগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস, এই জিনিসগুলো হচ্ছে রিব, আর এগুলো হচ্ছে স্ক্যাপুলা। যখন যা দেখা যাবে এখানে আবার স্ক্যাপুলার, এখানে যে শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের পার্টও দেখা যাচ্ছে। সুতরাং যা দেখা যায় আমরা এক্সরের মধ্যে তাই ই করব।
আর এখানে খুব সুন্দরভাবে তোমার লাং ফিল্ডগুলো দেখা যাচ্ছে বোথ সাইডে, এবং হার্টের কার্ডিয়াক শ্যাডোটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ব্রঙ্কোভাস্কুলার মার্জিনও দেখা যাচ্ছে, পোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অফ বোথ সাইড দেখা যাচ্ছে, ডায়াফ্রামও দেখা যাচ্ছে। মানে ইটস অ্যান আইডিয়াল চেস্ট এক্সরে, খুব সুন্দরভাবে এটা বোঝা যায়। এটাকে যদি আমরা কোনো ডেভিয়েশন পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ডেভিয়েশন আছে। তবে সেটা প্র্যাকটিসের ব্যাপার, সবটা আমি বলতে পারবো না এখন, যতটুকু লাগবে পরীক্ষার জন্য ততটুকুই বলে যাব। আচ্ছা, অ্যাঙ্গেলস, এই যে সবুজ রং দেওয়া, এটা হচ্ছে পোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। পোস্টো মানে হচ্ছে রিব, ফ্রেনিক মানে হচ্ছে ডায়াফ্রাম। সুতরাং রিবের সাথে ডায়াফ্রাম যে অ্যাঙ্গেল তৈরি করলো বোথ সাইডে, দিস আর দ্য পোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলস। আবার হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস, হার্টের এই রাইট বর্ডার এবং লেফট বর্ডার ডায়াফ্রামের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো এটাকে আমরা বলবো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো, এটার মধ্যে অনেক গন্ডগোল থাকতে পারবে। লেফট, এটা হলো অ্যাপেক্স, এটা লেফট বর্ডার, রাইট বর্ডার। এখানে এই যে অ্যাওটা দেখা যাচ্ছে, অ্যাওটিক নাকল, এখানে একটা স্পেস আছে, এখানে মডিকুল থাকে। এইগুলো অনেক চেঞ্জ আসে সব, যেহেতু আমরা এখানে পড়বো না, জাস্ট নর্মাল জায়গাটুকু আমরা চিনে রাখলাম। আর এইখানে যে সুতার মতো যা দেখতে পাচ্ছ, দিস আর দ্য ব্লাড ভেসেলস। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে এক্সরে দুটোতে আমরা যাব বা তোমাদের জন্য দেই, সাধারণত যে কঠিন কিছু দেওয়া যাবে না, সে তার মধ্যে একটা হচ্ছে এইটা। এখন এখানে দেখো, আমি যদি অন্য কিছুর দিকে চোখ নাও দিই, এইখানকার লাং ফিল্ডটা কিন্তু তোমার এই যে নিউমোনিক শ্যাডো বলে, এগুলোকে ব্ল্যাক, যেটা নিউমোনিক শ্যাডো, কালো হয়ে আছে, ট্রান্সলুসেন্সি, এই শ্যাডো কিন্তু এই জায়গাটা জুড়ে নেই। এটা হচ্ছে মিড জোন, এটা হচ্ছে লোয়ার জোন, বুঝলে। ডেন্স ওপাসিটি, ইনহোমোজেনাস ওপাসিটি, হোমোজেনাস ওপাসিটি, অনেক ধরনের ওপাসিটি থাকে। তাই আমরা এখানে একটা ওপাসিটি দেখতে পাচ্ছি। সুতরাং দিস ইজ নট এ নর্মাল এক্সরে। এখানে কার্ডিওফ্রেনিক পোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলও মোটামুটি নর্মাল দেখা যাচ্ছে, পজিশন ঠিক আছে। তো সুতরাং এটা যদি এরকম একটা এক্সরে থাকে, প্রশ্ন এইভাবে হয়, ডেসক্রাইব দ্য চেস্ট এক্সরে। 1, 2 নম্বর হচ্ছে অনেক সময় থাকে না বলে আমরা বলি জাস্ট টেল মি দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, আর কিছু না। অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ ডেসক্রাইব দ্য এক্সরে, তখন তুমি তোমার মতো করে বলবা দিস ইজ এ চেস্ট এক্সরে শোয়িং কি, তাই বলার পরে বলবো যে এটা সেন্ট্রাল, মানে বনিথোরাক্স, সফট টিস্যু শ্যাডোজ আর নর্মাল, ট্রাকে ইজ সেন্ট্রালি প্লেসড, কার্ডিয়াক shadow is within normal, clear আছে, both postophrenic and cardiophrenic angles are clear, but there is a homogeneous to dense homogeneous to inhomogeneous lesion in occupying the right, middle and lower zone of the right lung. এরকম অনেক বর্ণনা বিভিন্নভাবে তোমরা দিতে পারো, কিন্তু এই সময়টা অনেক সময় টিচাররা নিতে চান, কারণ সময় চলে যায়। এই জন্য বলে জাস্ট রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলে প্রশ্ন ভিতরে ঢোকার জন্য। রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে কনসলিডেশন অফ দ্য রাইট সাইড অফ দ্য লাং। তখন প্রশ্ন করে যে এই ধরনের একটা এক্সরে বা কনসলিডেশন কোথায় কোথায় হতে পারে, হোয়াট আর দ্য ডিজিজ অফ, মানে প্রশ্ন বিভিন্ন রকম হবে, হোয়াট আর দ্য ডিজিজ অফ দ্য ফাইন্ডিংস, এক হতে পারে। 2 নম্বর হচ্ছে যে কনসলিডেশন কোথায় কোথায় পাওয়া যেতে পারে, কোন কোন রোগে কনসলিডেশন পাওয়া যায়, এরকম হতে পারে। তো এই রোগের একটা নাম বললাম, নাম যখনই বলবা তখনই বলবে এই রোগ তোমার কাছে কি কি নিয়ে প্রেজেন্ট করে, কি কি ভাবে আসবে, এই রোগ তুমি আর কি ইনভেস্টিগেশনের জন্য করতে পারো, এর ট্রিটমেন্ট কি। তারপর এটা যদি নিউমোনিয়া বলি আমি, হ্যাঁ এটা কেস অফ নিউমোনিয়া, তখন প্রশ্ন আসলে নিউমোনিয়া কয় ধরনের, নিউমোনিয়া কাকে বলে, কি কি অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হতে পারে, এই প্রশ্নগুলো এইখান থেকে আসে সাধারণত, ঠিক আছে। সো প্রশ্ন এরকম হতে পারে যে ডেসক্রাইব দ্য এক্সরে, তারপরে এরকম হতে পারে যে টেল মি দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কিন্তু কোনো রোগের নাম না, এখান থেকে কিন্তু কোনো রোগ আমরা বের করতে পারছি না, আমরা শুধু কনসলিডেশন এটা বুঝতে পারছি। সুতরাং কনসলিডেশন কোন কোন জায়গায় হয় সেই ডিডিগুলো আমরা শুনতে চাই, শুনলে তখন আমরা বলে দেব যে এই রোগটা তোমার মনে হচ্ছে, তাহলে এই রোগ কি কি নিয়ে আসে সেটা বলবো, মানে ক্লিনিক্যাল ফিচারগুলো কি, এরকম আর কি প্রশ্নগুলো এইভাবে আগায়। আচ্ছা, এটা হচ্ছে প্লুরাল এফিউশন, ঠিক আছে। এটা সাধারণত আমি পর্যন্ত আমাদের এখানে দেখি নাই দিতে, তারপরেও আমি তোমার জন্য নিয়ে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি যে বাকিগুলোর মধ্যে খুব বেশি চেঞ্জ নাই। চেঞ্জ একটা যেটা আছে, রাইট সাইডের লাংয়ের বোথ পোস্টোফ্রেনিক অ্যান্ড কার্ডিয়াক ফ্রেনিক
cardiophonic angles are obliterated, and there is a dense homogeneous opacity occupying the lower zone, which obscuring both cardiophonic and postrophonic angle with an upper crescentic margin. Upper crescentic margin বলার অর্থ হচ্ছে এখানে ফ্লুইড আছে, কারণ দুটা প্লুরাল ক্যাভিটি যখন একসাথে লেগে থাকে এটা সান্দ্রতার টানের মধ্যে এটা নিচে নেমে থাকে, যার জন্য এখানে ক্রেসেন্টিক মার্জিন হয়। এটা বোঝা যায় এখানে একটা ফ্লুইড আছে। সুতরাং ফ্লুইড ইন দ্য প্লুরাল স্পেস ইজ কল্ড প্লুরাল এফিউশন। এটা হচ্ছে একটা রাইট সাইডের প্লুরাল এফিউশনের এক্স-রে। এখন প্রশ্ন আসে, তোমাকে প্রশ্ন যদি বলে যে এটাকে ডেসক্রাইব করো, তখন ওইভাবে বলবা যেভাবে আমি বললাম, যে dense homogeneous opacity occupying the lower zone of the right side of the lung, obscuring both postrophonic and cardiophonic angles with an upper crescentic margin. So my radiological diagnosis is right-sided pleural effusion. অথবা ডাইরেক্ট প্রশ্ন করতে পারে, what is the radiological diagnosis? যদি বলো যে right-sided pleural effusion এর কজ কি, বাস এখান থেকে প্রশ্ন যাবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন চলে যাবে, নিউমোনিয়া বলো, টিউবারকুলোসিস বলো, অন্যান্য ডিজিজ যেগুলো আছে, ম্যালিগনেন্সি। তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানেই বলো, সেসব জায়গায় চলে যাবে আর কি। গেল প্লুরাল এফিউশন। এখানে আমি আরেকটা প্লুরাল এফিউশন দেখাচ্ছি, সেটা হচ্ছে লেফট সাইডে। এখানে হচ্ছে লোয়ার মিডল জোন অবস্কিউর, যেহেতু হার্ট শ্যাডোটা এখানে থাকে, এবং বোথ কার্ডিওফনিক পোস্টোফনিক অ্যাঙ্গেলস অবলিটারেটেড, এবং যেখানে ডেন্স ওপাসিটি আপার ক্রেসেন্টিক মার্জিন আছে। এটাও একটা লেফট সাইডেড প্লুরাল এফিউশনের এক্স-রে। এখানে দেখা যায় বাইলেটারাল প্লুরাল এফিউশন, বোথ সাইডে আমার টেন্স হোমোজেনাস ওপাসিটি আছে, ডায়াফ্রাম আমি দেখতে পাচ্ছি না, অ্যাঙ্গেল অবলিটারেটেড। সুতরাং বাইলেটারাল প্লুরাল এফিউশন। তখন জিজ্ঞেস করে বাইলেটারাল প্লুরাল এফিউশন কোথায় হয়, এই প্রশ্নের অ্যান্সারও দিতে হবে। নিউমোনিয়া তো সাধারণত দেখা যায় যে লোবার টোবার যখন হয় এক সাইডে হয়, বাট টিবি হলে এক সাইডে হয়। হ্যাঁ, তাহলে বাইলেটারাল কোথায় হয় এটা বের করে নিবা, বাইলেটারালও হতে পারে। আচ্ছা, এক্স-রে অফ দ্য লোয়ার লিম্ব, একেবারে সুন্দর দুই পায়ে এক্স-রে দিয়ে দিচ্ছে, এবং এখানে খুব অবভিয়াস আমরা দেখতেছি কি, যে বোয়িং অফ দ্য লিম্ব। তো বোয়িং অফ দ্য লিম্ব কোথায় হয়, এখানে দেখো বোয়িং অফ দ্য লেগস, এটা এক্স-রে, আর এটা একেবারে পিক্টোগ্রাম। সুতরাং এখানেও দিলেও তোমাকে বলতে হবে পিক্টোগ্রাম শোয়িং বোয়িং অফ দ্য লেগস। যদি ডায়াগনোসিস বলো তাহলে ভুল, এটা সবাই গিয়ে বলে এটা যে এই রোগ, সেটা আমরা তো জানি না, লেখা নাই, কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বোয়িং অফ দ্য লেগস। সুতরাং এটা ডিডি কি হতে পারে, বা মোস্ট কমন ডায়াগনোসিস কি হতে পারে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। সেই ক্ষেত্রে কজেস অফ বোয়িং অফ দ্য লেগস, ফিজিওলজিক্যাল বোয়িং। অনেক বাচ্চা দেখবা পা এবং বাঁকা থাকে, বাচ্চা সব কিছুই ভালো দৌড়াদৌড়ি করতেছে, বোয়িংটাই ফিজিওলজিক্যাল, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। রিকেটস হতে পারে, ব্লাউন ডিজিজ হতে পারে। আমাদের জন্য দরকার হচ্ছে রিকেটসটা। হ্যাঁ, রিকেটসটা ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা, সোলেন জয়েন্ট, এই যে রিস্ট জয়েন্টগুলো সোলেন, এই রিস্ট জয়েন্ট সোলেন আর কোথায় হতে পারে, এই প্রশ্ন আসতে পারে। সোলেন রিস্ট জয়েন্ট একটা রিকেটসেও আসতে পারে, অথবা আমাদের জিআইএতেও হতে পারে। সুতরাং এখানে সোলেন রিস্ট জয়েন্ট যদি আমরা বলি, তাহলে আমরা কোথায় পেতে পারি, যেহেতু বোথ সাইডে আছে, মোস্ট প্রবাবলি কেস অফ রিকেটস। আর জিআইএতে বোথ সাইডে হতে পারে, তবে ইউজুয়ালি সিমেট্রিক্যাল জিআইএতে হয় না, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের আইসোলেটেড হতে পারে। সুতরাং ইটস এ কেস অফ রিকেটস প্রবাবলি। তোমরা প্রথমে রোগ বলবা না, জাস্ট এই ডায়াগনোসিসগুলো বলবা, যে পিক্টোরিয়াল ডায়াগনোসিস, যে দ্য পিক্টোগ্রাম শোস সোলেন রিস্ট। আচ্ছা, সোলেন রিস্ট আমি একটাই রাখলাম, রিকেটস বাকিটা দিলাম না, ঝামেলা না। ফেশিয়াল ডিসমরফিজম, মানে চেহারার মধ্যে ঝামেলা আছে, তাহলে প্রথমে ফেশিয়াল ডিসমরফিজম বললে ডায়াগনোসিসে চলে যাবে না। যদি এরকম বলে পিক্টোরিয়াল ডায়াগনোসিস, জাস্ট ছবিটা দেখো আর ডায়াগনোসিস করো, তখন অ্যান্সার একরকম। অথবা এই ছবি যদি দেই ফেশিয়াল ডিসমরফিজম, কি কি আছে এখানে, হ্যাঁ কি কি আছে, কি কি আছে, ফ্ল্যাট ফেশিয়াল প্রোফাইল, মানে দেখতে ফ্ল্যাট লাগছে, মিডিয়াল এপিগেন্থিক ফোল্ড, ডিপ্রেসড নেজাল ব্রিজ, আর এখানে খুব একটা বোঝা যাচ্ছে না। এই ফেশিয়াল প্রোফাইল যদি আমি সাইড থেকে দেখি, অনেকে দেখবা যে না উঁচু এরকম সাইড থেকে, কিন্তু এখানে লাগবে ফ্ল্যাট একেবারে। নেজাল ব্রিজ ডিপ্রেসড, মিডিয়াল এপিগেন্থিক ফোল্ড এটা, তারপরে ডিপ্রেসড নেজাল ব্রিজ, এখানে হচ্ছে আপওয়ার্ড স্ল্যান্টিং অফ দ্য আইস, এরকম থাকে, এরকম অনেক কিছু থাকবে। সুতরাং এটা ডায়াগনোসিস আমরা তখন বলে দিব এটা হচ্ছে ডাউন সিনড্রোম। তখন বলে যে ডাউন সিনড্রোমের আর কি কি ফিচার থাকতে পারে, এটা কি ধরনের ডিজিজ, কি ধরনের সমস্যা নিয়ে এটা হয়। এখানে এই ছবিটায় আমরা দেখালাম যে ফ্ল্যাটেন্ড নেজাল ব্রেস, মিডিয়াল এপিগেন্থিক ফোল্ড, এই যে চোখের মধ্যে আরেকটা চেঞ্জ আসে, ব্রাশফিল্ড আইরিশ, এরকম অনেকগুলো থাকে। সেই ক্ষেত্রে বলতে পারে যে ডাউন সিনড্রোমের
আর অন্যান্য কি কি ফিচার থাকতে পারে সেগুলো একটু বলো। আমরা বলি যে ফ্ল্যাট ফেশিয়াল প্রোফাইল, আর ফ্ল্যাট অক্সিপুট বা ব্র্যাকিকেফালি, ডিপ্রেস নেজাল ব্রেস, আপওয়ার্ড স্ল্যান্টিং অফ দ্য আই, তারপর মিডল লিপিক্যান্থিক ফোল্ড, তারপর হচ্ছে লো সেট এয়ার, তারপরে চোখের মধ্যে থাকতে পারে ব্রাশ ফিল্ড আইরিশ, হ্যাঁ, তারপরে ক্যাটারেক্ট, চোখ অনেকগুলোই থাকতে পারে, ক্যাটারেক্টও থাকতে পারে, তারপরে হচ্ছে ব্রড টাং, তারপর হাতের মধ্যে চেঞ্জ থাকে, হাতের মধ্যে সিমিয়ান ক্রিজ থাকতে পারে, ক্লিনোড্যাকটাইলি থাকতে পারে, হাইপোপ্লাসিয়া অফ দ্য মিডল ফ্যালাংস অফ দ্য লিটল ফিঙ্গার ইজ নোন অ্যাজ ক্লিনোড্যাকটাইলি। এবং যখন ক্লিনোড্যাকটাইলি থাকবে এই মিডল ফ্যালাংস, তখন হাতটা এখানে নেমে আসবে, এত উঁচু হবে না, এ পর্যন্ত যাবে না, তার নিচে আসবে, সেটাকে বলে ক্লিনোড্যাকটাইলি। পায়ে থাকতে পারে কি স্যান্ডেল গ্যাপ, মানে গ্রেট টো এবং ফার্স্ট ফিঙ্গারের ফার্স্ট টোয়ের মাঝখানে একটা বড় গ্যাপ থাকে, এটাকে বলে স্যান্ডেল গ্যাপ, সেটাও থাকতে পারে। এক এক জায়গায় এক একটা থাকে। হ্যাঁ, তো কি কি ফিচার নিয়ে আসতে পারে সেগুলো জিজ্ঞেস করতে পারে। এটা কোন ধরনের রোগ? এটা হচ্ছে একটা জেনেটিক ডিজিজ। কিরকম জেনেটিক ডিজিজ? এটা হচ্ছে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। কোথায় লিশনটা থাকে? এটাকে বলে 21 ট্রাইসোমি। এটুকু জানলেই হবে তোমাদের, কারণ এই জেনেটিক ডিজিজ অনেক বড়, তো শুধু এই বন্ধ বলতে পারলেই হবে। আচ্ছা, পেরিঅরবিটাল সোয়েলিং, লেগ সোয়েলিং, এরকম ছবি থাকে। এটা দেখে অনেকে ডিজিজ বলে ফেলে, অনেকে ছবি দেখে কখনো ডিজিজ বলবা না, যতক্ষণ না মানে বলবে যে কি ডিজিজ, তার আগ পর্যন্ত শুধু ফাইন্ডিংস বলবো। পেরিঅরবিটাল সোয়েলিং, লেগ সোয়েলিং। সুতরাং এটা মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি? হাই নেফ্রোটিক সিনড্রোম অথবা এজিএন হতে পারে। হ্যাঁ, এছাড়া আবার দেখা যায় যে অন্য লিশনও আছে সাথে, তখন বয়সের সাথে মিলে আমরা মানে নিউট্রিশনাল তোমার ডিজিজ হতে পারে, যেমন সেটা হচ্ছে ইডিমেটাস ম্যালনিউট্রিশন, কোয়াশিওর করা হতে পারে। সুতরাং বুঝে বলতে হবে, মানে সেফ সাইডে থেকে। যদি দুটো জায়গায় বলো, যদি এখানে কোয়াশিওর করবো, তখন বলবো আর কি ফাইন্ডিংস কোয়াশিওর করবো। আর যদি পেরিঅরবিটাল সোয়েলিং, লেগ সোয়েলিং বললো, এখানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন কি প্রেজেন্ট? এখানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন প্রেজেন্ট নেই, তার অ্যাসাইটিসও আছে। ঠিক আছে, এই জায়গায় গেলে আবার অন্য জায়গায় দৌড় মারবে বলে আমরা ওইখানে ই করবো না, শুধু এই দুইটা জায়গায় বলবো। প্রশ্ন করলে তখন বলতে পারি যে এটা আছে কিনা। ঠিক আছে, এই যে সোলেন ফেস পেরিঅরবিটাল এডিমা, এর অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাসাইটিসও আছে। সুতরাং এর মোস্ট প্রবাবল ডায়াগনোসিস যেটা, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এটা কি? এটা একটা পিএম এর বাচ্চার ছবি। সুতরাং যদি আমি বলি পিক্টোরিয়াল ডায়াগনোসিস, এক কথায় কি বলবো? কিসের ছবি এটা? এটা ম্যারাসমাসের ছবি। ম্যারাসমাস, হ্যাঁ, ম্যারাসমাসের ছবি। বাচ্চা এই যে হেয়ার চেঞ্জ আছে, তার স্কিন বোন অ্যাপিয়ারেন্স আছে, তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট লস্ট আছে। হ্যাঁ, আর বাচ্চা সে মানে ওভারঅল তার যে অ্যাক্টিভিটি দেখেই বোঝা যাচ্ছে যে সে তার মানে ওয়েট অনুযায়ী এজটা না, এটা বোঝাই যায়। সুতরাং এটা হচ্ছে একটা পিএম, মোস্ট প্রবাবলি দ্য কেস অফ ম্যারাসমাস। আর এটা হচ্ছে ইডিমেটাস ম্যালনিউট্রিশন, তার মানে হচ্ছে এটা হলো কোয়াশিওরকর। তার হেয়ার চেঞ্জ আছে, ফেশিয়াল ইডিমা আছে, হ্যান্ড ইডিমা আছে, অ্যাবডোমিনাল ইডিমা আছে, পাই ইডিমা আছে। সুতরাং জেনারেলাইজড ইডিমা তার অ্যানাসারটা, আর হেয়ার চেঞ্জ আছে। আর এই যে বাচ্চাগুলো সাধারণত মানে ইরিটেবল থাকে, গুঙ্গাইতে থাকে সারাক্ষণ, এটা হচ্ছে ইডিমেটাস ম্যালনিউট্রিশন, তার মানে হচ্ছে একটা কোয়াশিওরকর। ক্লিনিক্যালি আমরা কোয়াশিওরকর, ম্যারাসমিক কোয়াশিওরকর এবং ম্যারাসমাস, এই তিনটা ভাগে ভাগ করি ক্লিনিক্যালি। আর যদি অন্যান্য ক্লাসিফিকেশনে যাই, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, আর অনেক ধরনের আছে ক্লাসিফিকেশনগুলো ক্লাসে পড়ানো হয়েছে, এগুলা এখান থেকে প্রশ্ন হতে পারে আর কি। তারপরে বাংলাদেশের সবচেয়ে কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার কি, এই ধরনের প্রশ্ন। এটা কি? বোঝা যাচ্ছে? বোঝা যায় না? লকজ, ক্রিসমাস লকজ। তার মানে লকজ কোথায় হয়? টিটেনাস, টিটেনাসের লকজ এটা। সুতরাং এই ছবি দেখে আমরা যদি জিজ্ঞেস করি এটা কিসের ছবি, বলবো যে এটা লকজের ছবি। লকজ, এটা লকজ কোথায় পাওয়া যায়? টিটেনাসে পাওয়া যায়। টিটেনাসের থেকে তখন হয়তো দুটো একটা প্রশ্ন তোমাকে করতে পারে এরকম। এটা একটা কনভালশনের ছবি। এই কনভালশনটা যে কোনো ধরনের কনভালশন হতে পারে, টিটেনাসও হতে পারে। টিটেনাসও কিন্তু কনভালশন হয়। সুতরাং এটা একটা বড় বাচ্চার কনভালশন, এটা একটা ছোট বাচ্চার
ট্রিসমাসের ছবি মানে লক্সিয়ার ছবি, টিটেনাস মোস্ট প্রবলি। তখন কনভালশন বললে তখন ডিডি জানতে যেতে পারে কি কি জায়গায় কনভালশন হয়। এই বয়সের মধ্যে ফেব্রুয়ারি কনভালশন হতে পারে, ইপিলেপসি হতে পারে, তারপরে তোমার টিটেনাস হতে পারে, এই জায়গাগুলো টাচ করে যেতে হবে। এই ছিল হচ্ছে আমাদের এক্স-রে ইনস্ট্রুমেন্ট। এখানে পড়ানোর তেমন কিছু নয়, জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য দেওয়া হলো তোমাদের। এখান থেকে হয়তো যেহেতু ওই ইগুলো আমাদের কাছে নেই, একটা সময় এইসব জায়গা থেকেই থাকবে প্রশ্ন। এখানে যেগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা একটু ওই আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে একটু দেখে নিবা। এই গেল এই পর্যন্ত। এই পরীক্ষা ভাইবার যে পরীক্ষাটা হবে তার মধ্যে এইগুলোর থাকবে, তোমার ছবি থাকবে, তারপরে ইনস্ট্রুমেন্ট থাকবে, এক্সরে থাকবে, আর ডেটা থাকতে পারে। ডেটা তো বোধহয় দেওয়ার শেষ করে দিচ্ছে, ডেটা থাকবে। আর সাথে ভাইবা যে কোশ্চেনগুলো দেখাচ্ছিলাম ওইখান থেকে কোশ্চেন থাকবে। সব মিলিয়ে মানে 7 থেকে 10 মিনিট ফেস করতে হতে পারে, অথবা 5 মিনিটে যদি দুইজন এক্সামিনারকে ফেস করার সিস্টেম করা যায় তাহলে 5-10 মিনিট, আর একজন হলে 7 থেকে 10 মিনিটের বেশি না। ঠিক আছে, কঠিন কিছু না, এগুলো হাতে কলমে শিক্ষা। এগুলো বারবার পড়তে পড়তে এমনি মুখে চলে আসবে। মুখস্থ প্রথম মুখস্থ করা লাগে, পরে নিজে নিজে মনে থাকে এগুলো, আর ভোলার কিছু নেই। আর ওয়ার্ডে যাওয়া সম্ভব হলে তখন এগুলো নিজেরা হাত দিয়ে নিয়ে এলি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো আর তো কিছু নাই। স্যার আরেকবার একটু স্যালাইনের পার্থক্যটা বলে দেওয়া যায়, মানে অ্যাডাল্টের ক্ষেত্রে, জুভেনাইলের ক্ষেত্রে, এই জায়গাটা আরেকবার একটু বললে। ওটা তো 5% ডিএ নরমাল, 10% ডিএ, কলেরা স্যালাইন, হার্টস, মানে এগুলো তো কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা আসতেছে কোথায়? ডিএনএস এ। হ্যাঁ, ডিএনএস যদি আমরা বলি সেই ক্ষেত্রে আসতেছে, কারণ এটা একটা হাইপারটনিক সলিউশন। ডিএনএস 5% ডিএনএস যখন বলি সেটা হচ্ছে 5% ডিএ, আর সাথে হচ্ছে নরমাল স্যালাইন থাকে। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে। অ্যাডাল্টের ক্ষেত্রে এই যে 5% ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন। এটা যদি এই নরমাল স্যালাইন তো আমি জানি এটা কি। নরমাল স্যালাইনটা হচ্ছে এই যে 0.9% সোডিয়াম ক্লোরাইড। এটাকে যদি আমি হাফ করি 0.45, তাহলে কি হবে? 0.45 এ হবে এটা হচ্ছে হাফ স্ট্রেংথ। এটার জন্য জুনিয়র স্যালাইন। এটা 2 থেকে 8-9 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত আমরা দেই। হ্যাঁ, আর এর নিচে যখন আসবে এটাকে আরো কমায় দেই 0.2 to 5% সোডিয়াম ক্লোরাইড, কিন্তু 5% ডেক্সট্রোজটা ঠিক থাকবে, তখন সেটা হয়ে যায় বেবি স্যালাইন। সেটা নিউনেট থেকে শুরু করে 2 বছর পর্যন্ত আমরা দিই। ওয়েট কম থাকলে আর একটু বেশিও দিতে পারি, 2-3 বছর পর্যন্ত দেই, বেশি আর বেবি স্যালাইনটা দেই না। সুতরাং অন্য সব স্যালাইন নিয়ে চিন্তা করার কিছু নেই। শুধু ডিএনএস যখন কনসার্নে আসে তখন অ্যাডাল্ট বা 10 বছরের উপরে গেলে আমরা 5% ডিএনএস দিব। হ্যাঁ, মানে ডিএনএস দেব 5% ডিএনএস, 10% ডিএনএসও আছে, 5% ডিএনএস দেব। আর যদি আমরা তারপরে যাই তখন আমাদের দিতে হবে জুনিয়র স্যালাইন। হ্যাঁ, এসব আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি চার্জারটা লাগাই, আমার চার্জ শেষ হয়ে গেছে ল্যাপটপের। এই হলো পার্থক্য, বাকি কোনো কিছুতেই নেই। যেটার মধ্যে ডেক্সট্রোজ এবং সোডিয়াম ক্লোরাইডের ব্যাপার আছে সেই জায়গায় আমরা 3টা ভাগ করি। একটা হচ্ছে
বেবি স্যালাইন, একটা জুনিয়র স্যালাইন, একটা হচ্ছে নর্মাল স্যালাইনের মধ্যে। নর্মাল স্যালাইনটা সাধারণত আমরা অ্যাডাল্ট এদের ইউজ করি, জুনিয়র স্যালাইনটা ইউজ করি হচ্ছে আমরা 2 বা 3 বছর থেকে 10 বছর পর্যন্ত। অনেক সময় বডি ওয়েট যদি কম থাকে সেই বুঝেও আমরা মডিফাই করি। আর বেবি স্যালাইনটা ইউনিট থেকে 2 বছরের মধ্যে আমরা দিই, 2 বা 3 বছরের বেশি না। ক্লিয়ার কাট ডিমার্কেশন নাই, তো ওইভাবেই 2 থেকে 3 বছর পর্যন্ত আমরা দিই। এটাই হচ্ছে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য এখানে নাই। আর কিছু? প্রত্যেকটা স্যালাইনের মধ্যে এই গায়ে লেখা থাকে, কম্পোজিশন লেখা থাকে, একটু দেখবো। আর কিছু জানার আছে? তাহলে আর না থাকলে শেষ করে দিই। তোমরা কি স্যারের সাথে কথা বলছো কিনা? আমজাদ স্যারের সাথে কথা বলছো? স্যার কোন ব্যাপারে? এই যে পরীক্ষার এই ব্যাপারগুলো নিয়ে? না স্যার, স্যারের সাথে হচ্ছে মঙ্গলবার ক্লাস আছে আমাদের। আচ্ছা, দেখো স্যার কি বলেন, উনি নিজেই কিছু বলেন কিনা সেটা দেখো। তারপরে তোমরা ওই যদি আলাদা কিছু জানতে চায় তখন আমি যা বললাম এই ব্যাপারটা শেয়ার করতে পারো ওনার সাথে। ওনার সাথে আমার কথা হচ্ছে, তারপরেও বলতে পারো আর কি, যে ভাইবাটা আগে হবে আর হচ্ছে অস্পির মধ্যে শর্ট কেস বাদ দিয়ে স্ট্রাকচার যেই কোশ্চেনগুলো আছে সেগুলো পরে হবে, ঠিক আছে? জি স্যার। আর স্যার হেপাটোস্প্লেনোমেগালিটা তাহলে কবে পড়াবেন স্যার? ওটা কি বৃহস্পতিবার পড়াতে পারবেন? এটা বানায় দিতে হবে আমাকে, তারপরে বুধবার আবার হসপিটালে যেতে হবে আমাকে। এর মধ্যে দেখি যদি তৈরি করতে পারি তাহলে বৃহস্পতিবারেও হতে পারে। দেখা যাক, আমি আগে পারলে আগে করবো, না পারলে তোমার বৃহস্পতিবার করবো। জি স্যার। এই সময় নিয়ে না করলে এগুলো লেকচারগুলো ভালো করা যায় না, এর মধ্যে অনেক ডেফিসিয়েন্সি আছে, এগুলো আসলে অনেক সময় লাগে। একটা লেকচার সবকিছু কারেক্ট করে বানাইতে বানাইতে প্রায় 3-4 ঘন্টার উপরে লাগে। তারপরে লেখালেখি এত লেখিও নেই আমি, এটাকে কমপ্লিট একটা লেকচার বানাইতে হলে অনেক কিছু লেখার দরকার ছিল, লিখতে সময় লাগে বলে আমি আর করতে পারলাম না। জাস্ট দেখানোটাই হলো, বাকিটা তোমাদের একটু নিজের গরজে তোমরা একটু বই থেকে পড়ে নিবা, করলে হয়ে যাবে। এখানে তো স্পষ্ট ছবি দেখা যাচ্ছে না, সবাইকে না বোঝার কোনো কারণ নেই, একটু স্পষ্ট প্রত্যেকটা ছবি দেখলে তোমার চিনবা, হাতে নিলেও চিনবা। চেহারা হয়তো একরকম হবে না, কাছাকাছি নিলে দেখবা। আর এগুলো তো মানে দেখলেই চেনা যায়, লেখাও থাকে। আর ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেটের মধ্যে পার্থক্য দেখবো যে এই যে যেটার মধ্যে এইটা থাকে, ফিল্টার থাকবে, ফিল্টার থাকবে ট্রান্সফিউশন সেটে, ইনফিউশন সেটে থাকে না, ইনফিউশন সেটের মধ্যে থাকবে না, ঠিক আছে? আর কিছু? আর পরীক্ষা যদি ওরকম ওইভাবে হয়, তোমাদের আবারও বলি যে যদি ভাগ করে দেয় এরকম, তাহলে জুমে আসতে হলে ওই রোল নাম্বারগুলো বলে দিবে। তোমরা উইথ অল প্রিপারেশন যেটা হবে তোমাকে ক্রস করতে হবে সামনাসামনি, আর সবাই অ্যাট এ টাইম ওয়েটিংয়ে থাকবে। একজনের শেষ হবে, আরেকজনকে র্যান্ডমলি চুজ করা হবে, তারপর পরীক্ষাটা নেওয়া হবে।